অভিনয় কেরিয়ার হিসেবে কেমন? যদি অভিনয়কে জীবনের পেশা হিসেবে বেছে নিতে হয় তাহলে ঠিক কি করা উচিত, আমাদের কি করণীয়? এমন অনেক প্রশ্নই আসে আমাদের কাছে। নমস্কার, আমাদের নিউজে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি বর্ণা। আজ থেকে আমাদের এক নতুন অধ্যায় শুরু, কেরিয়ার গাইডেন্স। এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকবেন বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ফিল্ডের বিশেষজ্ঞরা। আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন শিলিগুড়ির বাসিন্দা ও বাংলা নাটকের দুনিয়ার পরিচিত নাম নাট্যকার পার্থ প্রতিম মিত্র। নমস্কার, স্বাগত। আমরা আজ কথা বলবো ওনার সাথে। ঠিক শুরুটা আমি যেভাবে করলাম, নাটক যদি আমরা পেশা হিসেবে নিই বা অভিনয়কে যদি আমরা পেশা হিসেবে বেছে নিই তাহলে কি আমরা সাকসেস হব? তো এই পার্থ প্রতিম মিত্র, যিনি সৃজন সেনার অন্যতম কর্ণধার হিসেবেও কিন্তু বিশেষ পরিচিত দুই বাংলায়। তো স্যার, প্রথমেই বলি যে কেমন আছো বল? ঠিক আছে, শারীরিকভাবে ঠিক আছে, এবার টানাপোড়েন ভাবে মানসিক ভাবে চলে। বলো। হ্যাঁ, তো এবার চলে আসি সরাসরি প্রশ্নে। আপনি নিজে প্রথম কবে অভিনয় করেন এবং কিভাবে এই যাত্রা শুরু? আমার অভিনয়টা একেবারে অপেশাদার। বাংলায় আগে একটা চিরন্তন ছবি ছিল, আচ্ছা, মায়ের কাছ থেকে শাড়ি নিয়ে মেরাব বেঁধে নাট্যাভিনয়। আর আমার বাড়ি হচ্ছে শিলিগুড়ির প্রাচীনতম নাটমঞ্চ মিত্র সম্মিলনী, ঠিক সেই রাস্তাটায়। তার জন্য প্রচুর ছোটবেলার থেকে নাটক দেখার সুযোগ হয়েছে, আর সেটাই পরে বাড়িতে এসে তার অনুকৃতি করা ভাই বোনদের নিয়ে। এবং এই করতে করতেই রবীন্দ্র জয়ন্তীতে অমল দইয়ালা করি চল, এইভাবেই সূত্রপাতটা। আর স্কুলে আমাদের মধুবাবু মধুসূদন চক্রবর্তী, উনি প্রতি বছর অন্তত 25শে বৈশাখ বা স্কুলে পুরস্কার বিতরণীতে নাটক করাতো, সেখানে অংশ নিতাম। আর এই সূত্র ধরেই যখন ক্লাস 10-এ পড়ি, নিজের লেখা প্রথম নাটক এরাও স্বাধীনতা সংগ্রামী বন্ধুদের নিয়ে আমরা করেছিলাম স্কুলেই, এই প্রথম এসে। আচ্ছা, তো এই তো হলো শুরু। তারপর এই নাটকটা বা এই অভিনয়টাকে নিয়ে কি কি ভাবলেন, কি করবেন? আমার ক্ষেত্রে না, মানে এই উত্তরটা যে বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেখানে যাওয়ার ক্ষেত্রে কতটা প্রয়োজনীয় জানি না। তবে বিষয়টা এরকম যে আমি কোনোদিনই এইটা আমার মূল প্যাশন হয়ে উঠবে, আচ্ছা, এইভাবে আমি কিন্তু প্রথম থেকে ভাবিনি। বরঞ্চ বিজ্ঞানের ছাত্র, আর পাশাপাশি হচ্ছে ছাত্র আন্দোলন সূত্রে রাজনৈতিক কর্মী ছিলাম, কিন্তু কখনোই আবার এটাকে ছাড়িনি। শিলিগুড়িতে আগে মুক্তমঞ্চে নাট্য চর্চা, তার নিয়মিত দর্শক ছিলাম আমি প্রতি রবিবার। বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, তখন ছাত্র আন্দোলন করি, কিন্তু তখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি একটা ইন্টার ডিপার্টমেন্টাল থিয়েটার কম্পিটিশন হতো। বন্ধুদের, মানে আমার ডিপার্টমেন্টের ছেলেদের নিয়ে সেই নাটককে সংগঠনা করা, পুরস্কার আনা, এই করতে করতে একটা ঘটনা ঘটে গেল। সেটা 1988-এর 1 জানুয়ারি। একজন থিয়েটারের মানুষ সফদার হাসমি, যিনি খুব প্রাজ্ঞ মানুষ, তিনি আগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছিলেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছিলেন, শ্রীনগর বিশ্ববিদ্যালয়ে ছিলেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের অধিকর্তা ছিলেন। সব ছেড়ে তিনি থিয়েটার নিয়ে নাকি কারখানার গেটে ঘুরে অভিনয় করতেন পথনাটক। তিনি ওই 1 জানুয়ারি দিল্লির শাহিয়াবাদে গুম খুন হন। সেই সময় যাদের মনে আছে, 88 1 জানুয়ারি গোটা দেশ জুড়ে একটা আগুন, একটা ঝড়, একটা প্রতিবাদ। ওই হাসমির প্রথম জন্ম তারিখ 1989, 12 এপ্রিল জাতীয় পথনাটক দিবসের আহ্বান জানানো হলো। একটা থিয়েটারের সত্যি এই ঘটনাকে কেন্দ্র করে আমি যেন খুঁজে পেলাম, এবং তার থেকে নিরন্তর থিয়েটার চর্চা, এটাই আমার জীবনের মুখ্য অভিধা হয়ে উঠলো, মুখ্য লক্ষ্য হয়ে উঠলো থিয়েটার চর্চা। একদম। কিন্তু এই অভিনয়কে তো কখনো পেশা হিসেবে বেছে নেননি? আমি বেছে নিইনি, কিন্তু আমার যে সংস্থা সৃজন সেনা, এখানকার বহু ছেলে মেয়ে তারা এই চর্চা করেছে। শুধু তাই না, আমাদের উত্তরবঙ্গে প্রথম ন্যাশনাল স্কুল অফ ড্রামায় শুভদীপ রাও, বাদশাহ ডাকনাম, বিধান রোডে বাড়ি, ওর হাতে করি কিন্তু হচ্ছে একদম ওই আড্ডা দিত, মাধ্যমিক করে সময় নষ্ট করছে। তো খুব সুন্দর চেহারা ছিল, খুব সুদর্শন ছেলেটি। আচ্ছা,
তো তাকে পাকড়াও করে আমার সংস্থায় নিয়ে আসা এবং তাকে মোটিভেট করা, সে এনএসডিতে প্রথম সুযোগ পায়, এনএসডিতে খুব দুরন্ত ফলাফল করে। বাহ। আর সে এখন হচ্ছে উত্তরপ্রদেশের সরকারি ভাবে সে এখানকার থিয়েটারের সাথে যুক্ত। তো এরকম ওকে অয়ন বলে একটি ছেলে ছিল, তাকে মোটিভেট করা থিয়েটারের জন্য। পরবর্তীতে পার্থ সিনহা, সে কলকাতায় মিনার্ভা রেপার্টারিতে কাজ করেছে, এখনো বিভিন্ন জায়গায় ছোটখাটো কাজ করছে। দেবমিতা বলে আমার সংস্থা একটি মেয়ে, তাকে মোটিভেট করা। এগুলো বরাবরই করে এসেছে এবং তারা পেশাগতভাবে, চাকরির বাজার তো এখন জানোই, এবং তারা এটা নিয়ে লড়াই করছে, খুব লড়াইয়ের বিষয়। এটাকে পেশা নিয়ে করাটা প্রচন্ড লড়াইয়ের বিষয়। সেটা প্রথাগতভাবে একটা প্রশিক্ষণ আছে, প্রথা বহির্ভূত প্রশিক্ষণও আছে, দুটো করেই এটাকে পেশা করা যায় বলে আমার বিশ্বাস। একদম। তো আপনি নিজে এটাকে কেন পেশা হিসেবে বেছে নিলেন না? বিষয়টা কি, আমাদের সময়, মানে আমি মাধ্যমিক দিয়েছি 1980-তে, সেই সময় বাঙালিদের কাছে, মধ্যবিত্তদের কাছে ভালো ছাত্র মানে তাকে বিজ্ঞান নিয়ে পড়তেই হবে। খুব অমূলক ভাবে ছিল, যা তৈরি করেছে আমাকে বাবা মাই করেছেন। তবু আমার মা শিক্ষিকা ছিলেন, বাবার স্বপ্ন ছেলেকে ডাক্তার করব, সুতরাং ওই সায়েন্স নিয়ে পড়তে আরম্ভ করতে হলো। আচ্ছা। কলেজে গিয়ে এই ধরনের অবকাশ আসেনি তখন, এটাও যে এটা নিয়ে যে এটা একটা আলাদা ডিসিপ্লিন, এটা নিয়ে যে পড়া যায়, সেই ধরনের ধারণা খুব কম। শিলিগুড়িতে এই ধারণা কম ছিল। এই প্রসঙ্গেই বলি, এখানে প্রথম এই ধারণা নিয়ে এসছে শতফুল একাডেমি বলে একটি সংস্থা তৈরি হয়েছিল, তাতে নীতিশ বিশ্বাস ছিলেন কর্ণধার। তিনি রবীন্দ্র ভারতীর সাথে তার যোগসূত্র, থিয়েটার নিয়ে যে পড়া যায় এগুলো শুনলাম, যে ততদিনে গ্রাজুয়েশন দিয়েছি, যাত্রাটা অন্য পথে হয়ে গেছে। জুলজি আমার সাবজেক্ট ছিল, তাই নিয়ে তার জন্য আমার নিজের ক্ষেত্রে ওইভাবে হয়ে ওঠেনি। এখন যদি এই সময়টা হতো তাহলে আমি আবার শুরু করতে পারতাম, বা ভাবিও, বুঝলে তো। যেমন বাদল সরকার, প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব, সে তখন হচ্ছে এবং ইন্দ্রজিৎ তার লেখা হয়ে গেছে, সে রিটায়ার করেছে পক্ককেশ, যাদবপুরে কম্পারেটিভ লিটারেচারে ভর্তি হলেন ছাত্রদের সাথে। তো সেই জন্য এখনো যদি সুযোগ হয় এখন শুরু করতে পারি এরকম। একদম। তো এই অভিনয়কে যদি পেশা হিসেবে বেছে নিতে হয় তাহলে ছোটবেলা থেকে ঠিক কি কি করণীয়? প্রথম কথা হচ্ছে, এই অভিনয় বা আমার কাছে থিয়েটার চর্চা, তার সাথে পৃথিবীর সমস্ত বিষয়ের যোগসূত্র রয়েছে, সমস্ত বিষয়। আচ্ছা। এটা এইভাবে একটা গল্প বলা যায়, স্তানিস্লাভস্কি, কনস্টান্তিন স্তানিস্লাভস্কি, তার একজন শিক্ষক টরসভ, মানে স্তানিস্লাভস্কি থিয়েটারের কাছে একটা বিরাট ব্যক্তিত্ব, তার শিক্ষক। তো তার কাছে একটি মেয়ে গিয়েছিল, সে প্যারিসের শ্রেষ্ঠ অভিনেত্রী। তো সেখানকার মেয়র তাকে শংসাপত্র দিয়ে দিয়েছে। তো সে যখন ওই টরসভের কাছে গিয়েছে, টরসভকে বলেছিল আমি আকাশ ছোঁব, এই কথাটা বলো। তোর কাছে বললো যে এটা আর এমন কি, সে বললো কিচ্ছু হলো না। এইভাবে 60 বার 60 টাইমস করার পরে সে কেঁদে দিয়েছে। বলে তাহলে আর আমি কি করে বলবো, আপনি পারবেন? বললো না, আমি জানি না পারবো কিনা। বলে তাহলে আপনি শিখাবেন কি করে? জানি না শেখানো যাবে কিনা। তো তখন বলছে কেউ পারবে না? বলে হ্যাঁ পারতে পারে। তার জন্য কি করতে হবে? তুমি পল সায়েন্স পড়েছো? বলে হ্যাঁ স্কুলে পড়েছি। তুমি ইকোনমিক্স? বলে ওটাও একটু পড়ছি এখন। তুমি ফিজিক্স পড়েছো, কেমিস্ট্রি পড়েছো, তুমি জ্যোৎস্না আলাতে একা নৌকো নিয়ে গেছো, তুমি মিছিলে হেঁটেছো, তুমি রোজ খবরের কাগজ পড়ো, তুমি ক্রাইম এন্ড পানিশমেন্ট পড়েছো, বলেই যাচ্ছে। বলে এইগুলো আমার নাটক করতে গিয়ে কি সে দরকার? বলে সব কটার দরকার আছে। তাহলে এই যে একটা বহুমুখীনতা ছোটবেলার থেকেই তৈরি করতে হবে, তার সমস্ত কিছুর ভিতর থাকছি, পড়ছি, কাজ করছি, এবং সেই অ্যাম্বিয়েন্সটা তাকে স্কুল থেকেই অর্জন করতে হবে। অন্তত কারোর গাইড, আমাদের মতো কারোর গাইড নিতে হবে তার গার্জেনদেরকে। তার সাথে বাচিক শিল্পের চর্চা করতে হবে। থিয়েটার তো তৈজাত্রিক শিল্প, মানে সমস্ত কিছু লাগে। ধ্রুপদী নৃত্য শিখতে হবে, সঙ্গীত শিখতে হবে, বাদ্যযন্ত্র শিখতে হবে, মানে এনএসডিতে এগুলো সমস্ত কিছু লাগে। লোকসঙ্গীত সম্পর্কে ধারণা আনতে হবে, পৃথিবীর বিখ্যাত নাট্য ব্যক্তিত্বদের তাদের জীবন পড়তে হবে। এবং এইগুলো আমাদের মতো শহরেও না, আমি স্বপ্ন দেখি, জানি না কোনো সুযোগ পাবো কিনা, ছোট ছোট ইনস্টিটিউট হওয়া উচিত ছোটদের জন্য। ওই ওয়ার্কশপ করে কিচ্ছু হয় না, সারা বছরের চলন, যে ওকে আস্তে আস্তে করে ওর একটা মোটিভেশন তৈরি করতে হবে।
যে মোটিভেশন নিয়ে ও মাধ্যমিক পাস করবে, উচ্চ মাধ্যমিক করবে, কলেজে গ্রাজুয়েশন করবে, তার সাথে অপেশাদার চর্চা চলবে তার। একদম। আমাদের মতো সংস্থায় সে করবে, অভিনয় করবে, করতে করতে এবার আসো আমাকে পরীক্ষা নাও, আমি ঢুকবো। থিয়েটার চর্চা মানে এগুলো তো রেপার্টারি মানে জনজীবন থেকে বিচ্ছিন্ন, সারাদিন তার চর্চা চলছে, সাধনা। যেভাবে ক্লাসিক্যাল মিউজিকের সাধনা হয়, শিল্পীর সাধনা, এটাও সাধনা। সেই সাধনার মননশীলতা, মানসিকতা, তার মাইন্ডসেট তৈরি হবে একদম স্কুল জীবন থেকে। একদম। শুধুমাত্র বাচ্চার মাইন্ডসেট তৈরি হওয়াতেই কি হবে? না। ঠিক আপনার ক্ষেত্রেও যেটা হয়েছে, ভালো ছাত্র, বিজ্ঞান পড়বে, ডাক্তার হবে, তো এই রকম তো এখনো আমাদের সমাজে রয়েছে যে নাটক নিয়ে করে কিছু হবে না, ওটা একটা সাইডে ভালো লাগার জন্য করো, এই ধরনের কথা কিন্তু এখনো শুনতে হয়। তো এই জায়গা থেকে ওভারকাম করার উপায়টা কি? উপায়টা প্রথম কথা হচ্ছে অসংখ্য অভিনন্দন এই ধরনের সাবজেক্ট নিয়ে এই যে মানুষ শুনছে, এবং এটা গার্জিয়ান কাউন্সিলিং এর জন্য কিছু অবকাশ তৈরি করা। আমি নিজে 60 বছর বিজ্ঞানের শিক্ষকতা করেছি, তাহলে আমার একটা শিক্ষকতার একটা অভিজ্ঞতা আছে। আর সব সময় স্কুলে যাচ্ছি, স্কুলের ছেলে মেয়েদের দিয়ে থিয়েটার করাচ্ছি। তো এইবার বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা কোনো একটা স্কুল হতে পারে, পুর নিগম হতে পারে, তথ্য সংস্কৃতি দপ্তর হতে পারে, বা এরকম বেসরকারি প্রতিষ্ঠান হতে পারে, তারা এই ধরনের প্রোগ্রাম আয়োজন করুক, আমাদের দিয়ে ওরেটরের মতো বলা, কাউন্সিলিং করাক আমাদের দিয়ে, তাহলে আমরা সেই অবকাশগুলো দিতে পারবো এবং অন্যান্য পৃথিবীর বিভিন্ন জায়গার দৃষ্টান্তগুলো তুলে দিতে পারবো। যেমন ইংল্যান্ডে স্কুল সিলেবাসেই আছে থিয়েটার, জার্মানি গ্রিপস থিয়েটার দেখতে একেবারে স্কুলের ছাত্রছাত্রীরা উজাড় করে নিয়ে যাচ্ছে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি প্রত্যেক বছর স্কুল স্টুডেন্টদের জন্য থিয়েটার ওয়ার্কশপ করে। রবীন্দ্রনাথ তার পটভবনে শান্তিনিকেতনে ছাত্রদের নিয়ে থিয়েটারটাকে ইন্ট্রোডিউস করেছেন। কলকাতা সাউথ পয়েন্ট স্কুল, সেখানে বড় বড় সব নাট্য ব্যক্তিত্বরা তার শিক্ষক ছিলেন, যেমন উৎপল দত্ত ছিলেন, শেখর চ্যাটার্জি ছিলেন। তার ছাত্রদেরকে ছোটবেলার থেকে প্রশিক্ষণ দেওয়া হতো। সেগুলো নিয়ে একটু আমরা বলার সুযোগ পাই যদি, তাহলে গার্জেনদের ভিতর সেই মোটিভেশন করা, স্কুল টিচারদের ভিতর সেই মোটিভেশন করার চেষ্টা নিতে পারি। একদম। এই অভিনয়ের দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে ঠিক কি কি ধরনের বাধা আসে? প্রথম বাধাটা তো তুমি বললে, এখন যেটা হলো আলোচনা যেটা হলো সেটা একটা বড় বাধা। হ্যাঁ, যে এখনো মানে এই যে এটা একটা সংস্কার, কুসংস্কারই বলবো। এই যে আমার যারা বন্ধু বান্ধব অবসরপ্রাপ্ত হয়ে আছে, তারা খুব কমই না আমার অভিনয় দেখতে আসে, আমার থিয়েটার দেখতে আসে, আমার প্রশিক্ষণ, এবং তাদের কাছে এই জগৎটাও, কিন্তু আমি যাদের নিয়ে কাজ করি না তারা খুব অল্প বয়সী। সবসময় তাদেরকে বলি যে বাবা মাকে নিয়ে আসো আমাদের এই মহলা কক্ষে, দেখো কি করছে না করছে, দেখো, তাহলে এই ধারণাটা একটু হলেও বদলাবে। তো এটা একটা প্রথম কথা, প্রতিবন্ধকতা। দ্বিতীয় কথা, যারা এতে অংশ নিচ্ছে, যারা এই প্রশিক্ষণটা নিচ্ছে, তাদের মোটিভেশনটা তৈরি করা। অভিনয় না কোনো স্বরলিপি হয় না, একদমই ঠিক আছে? এই যে আমি বললাম যে বহুবিদ্যার চর্চা করা, তার জন্য সেই মোটিভেশনটা নিয়ে আসা, তার থেকে খুব তাড়াতাড়ি তারা বিচ্যুত হয়ে যায়। এখন তো মানে কেবলমাত্র এটা একটা পারফরমেন্স না, এখন একটা পারফরমেন্স ভেবেই তারা আসে। তো ছোটখাটো, এদিকে হাতছানি ওদিকে হাতছানি, আমি একটু ছোট্ট করে একটা কোনো ওই সিরিয়ালে হয়তো কোনো একটা সুযোগ পেলাম, বা ওই সিরিজের সুযোগ পেলাম, আর পাশাপাশি না প্রচুর, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের এই থিয়েটার কর্মীদের ভিতর নানা ধরনের জ্ঞান, সেই জ্ঞানগুলোকে ছো মেরে নেওয়ার প্রবণতা সবসময় যে এটা হয় তা না। এবং খুব অসাধু কিছু মানুষ যাদের নিজেদের প্রশিক্ষণ অসমাপ্ত, তারা জানেই না হোয়াট ইজ মেথড অ্যাক্টিং, হতে জানে না, তারা এগুলো নিয়ে না খুব করে কমে খাচ্ছে। এগুলো সম্পর্কে সজাগ হয়ে যাওয়া, সচেতন হয়ে যাওয়া, না হলে এরা কিন্তু খুব তাড়াতাড়ি ঠক্কর খেয়ে চলে আসবে। এরকম আমার কাছে কয়েকটা ছেলে মেয়ে এসেছিল, তারা এখানকার কোন একটা ভুই ফোড়া সংস্থা, সেখান থেকে নাকি তাদের বলা হয়েছে গ্রুপ থিয়েটারের সাথে যুক্ত, তারা অ্যাক্টিং শিখবে বলে গিয়েছে। ভাবতে পারো, মানে 60,000 80,000 টাকা করে তাদের কাছ থেকে নিয়েছে। তার কোনো সেখানটাতে কোনো সেইভাবে তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই, সেইভাবে কোনো শিক্ষক নেই, কিন্তু তারা এইভাবে উপার্জন করছে। একটা সময় ঘটনা আমাদের শহরেই ঘটেছে। এরকম হরদম আমরা বিভিন্ন স্কুলে গিয়ে করাই না, সেই ছেলে মেয়েগুলো বলে স্যার ওখানে নাকি একটা সিরিয়ালে আমাদের সুযোগ দেবে, এত টাকা দিতে হবে।
কারণ তুই টাকা দিবি কেন, তোকে তো টাকা দেবে। হ্যাঁ, সবকিছুই এখন এগুলো দিয়ে দেখাবা সজাগ হয়ে হতে গেছে, হবে, হ্যাঁ। সজাগ, ভীষণ সজাগ, সচেতন। মানে যে যত দেখাতে পারবে একেবারে। তার তত আমরা না একটা মানে ওই যে বললাম যে শুরুটা তো হাসমির কথা শুনে আসা, হুম। সুতরাং বহু চর্চা করতে হয়েছে, পথনাটক, অঙ্গন নাটক, একটা মোটিভেশন নিয়ে করছি, আর দুই নৌকায় পা দিয়ে তো সংসার করেছি, আবার এটাও করেছি, মেয়েদেরকে বড় করছি। তো এই শহরেই জন্মে বড় হয়েছি, গার্জেনরা যে কোনো মানুষ আমাদের সাথে এই নিয়ে আলাপ আলোচনা, সবসময় যে এই প্রথাগত ভাবে একটা কাউন্সেলিং হবে তা তো না, একদম। বসে বলুক চায়ের দোকানে 10টা কথা বলতে পারি, নিয়ে আসতে পারি, তাদেরকে আমি এই সাহায্যগুলো করার জন্য এগিয়ে আছি। ফোন করতে পারে, খুব আমাদের দেশে প্রথম সারির 10টি অভিনয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তো সেগুলো হলো ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে রয়েছে, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ওটা পুনেতে রয়েছে, সত্যজিৎ রে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতায় রয়েছে। তো এইরকম 10টা প্রতিষ্ঠান প্রচুর রয়েছে। তার মধ্যে থেকে আমাদের শিলিগুড়ি শহরে এই ধরনের কোনো প্রতিষ্ঠান নেই। শুধু শিলিগুড়ি শহর নয়, আমাদের উত্তরবঙ্গেই নেই। সব থেকে বেশি রয়েছে মুম্বাইতে, পশ্চিমবঙ্গে মাত্র একটি। তাহলে বলা যায় যে আমাদের পাহাড় ও সমতলে এ ধরনের প্রতিষ্ঠান হলো না কেন? আপনার কি মনে হয়? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গেই না সেইভাবে কোনো প্রতিষ্ঠান হয়নি। পশ্চিমবঙ্গে হয়নি মানে হচ্ছে ওই দুটো, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আর বিশ্বভারতী। তো তাতেও হচ্ছে এটাকে যতটা একাডেমিক করে রাখা হয়েছে ততটা এটাকে চর্চার জায়গায় নেওয়া হয়নি। তো এই প্রতিবন্ধকতার জায়গাটা মনে হয় এখানকার যে এত গ্রুপ থিয়েটার, এগুলোই এক একটা বিশ্ববিদ্যালয় তুললো। সবসময় যে সেটা খুব সাইন্টিফিক্যালি চর্চা হয় তা না, কিন্তু অসাধারণ বেশ কিছু, সবই যে একটা গজিয়ে ওঠা তা তো না। বেশ কিছু মানুষ আছেন তারা সারা জীবন চর্চা করে গেছেন, তারা এই জায়গাটা ভাবেননি। যেমন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত দীর্ঘদিন ধরে বলেছেন, ভাবছেন, সবাই ভাবেননি। তবে এখন না মানে আমাদের এখান থেকে খুব কাছে, হাত ছোঁয়া দূরত্ব একটা জায়গায় হয়েছে, সেটা সিকিমে এনএসডির একটি শাখা হয়েছে, গ্যাংটকেই, গ্যাংটক শহরে। আর সেখান থেকে আমাদের শহরের একজন দুজন গিয়েছে, তারা প্রশিক্ষণ নিয়ে এসেছে। এইবারে এই নতুন সরকার এসছে, তাদের মানে নির্বাচনী ইস্তাহারে সরাসরি একটা ঘোষণা ছিল যে এইরকম একটি প্রতিষ্ঠান কলকাতায় তৈরি হচ্ছে। খুব উৎসাহী আমরা, তৈরি হলে চর্চা হবে। আর আগের সরকার তারা এই বালুরঘাটে একটা এরকম কেন্দ্র তৈরি করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে, ওটা হয়ে পড়ে আছে। এখন এই ধরনের বেশিরভাগ সংস্থা না স্বশাসিত হয়, অটোনোমাস বডি, সুতরাং কারা পরিচালনা করছে। যেমন এই যে পুনা ফিল্ম ইনস্টিটিউটের কথা বললে, সেই সময় একদম এক সময় ঋত্বিক ঘটকের মতো মানুষ সে ওখানকার প্রশিক্ষক ছিলেন, কিন্তু পরবর্তীকালে সে তার কৌলিন্যটাকে বজায় রাখতে পারেনি। আর দিল্লি ইউনিভার্সিটি তো আলাদা, এটা একটা স্বপ্নের বিষয়। একদম প্রথম সারির প্রচুর চিত্র তারকা তারা দিল্লি ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়েছে, ঠিক আছে। তো ওরা না দিল্লি ইউনিভার্সিটির নানান রকম প্রজেক্ট আছে, এগুলো আমাদের কাছে আসে না। যেমন থিয়েটার অ্যাপ্রিসিয়েশন কোর্স, ওদের ডিপ্লোমা বেশ কিছু কোর্স আছে। টাই আর ডাই বলে ওদের দুটো আছে, থিয়েটার ইন এডুকেশন, ড্রামা ইন এডুকেশন, তার একটা আলাদা প্রজেক্ট আছে। বিভিন্ন স্কুল কিন্তু এই গ্র্যান্ড গুলো পেয়ে ওই ড্রামা ক্লাব তৈরি করে নিতে পারে। তাতে কি হলো, একটু আগের প্রশ্ন সূত্র ধরে বলি, তাহলে ওই যে ছেলে মেয়েগুলো যারা এটাকে পেশা হিসেবে ভাবছে, তারা এই অ্যাম্বিয়েন্সটা ছোটবেলা থেকে তাদেরও তৈরি হতে পারে। একদমই তাই। তো এইরকম ভাবে যদি, যেটা একটু আগে আপনি বললেন বালুরঘাটে তৈরি হয়ে পড়ে আছে, হচ্ছে না, তো সবার পক্ষে তো দিল্লি যাওয়া সম্ভব না, পুনে যাওয়া সম্ভব না, মুম্বাই যাওয়াও সম্ভব না। কিন্তু যারা মনে প্রাণে চায়, হয়তো বা ফ্যামিলির সাপোর্টও আছে, কিন্তু শুধুমাত্র এই ধরনের জিনিসগুলোর অভাবে তারা কি সত্যি এটাকে পেশা হিসেবে বেছে নিতে পারবে না, বা তারা এটাকে নিয়ে কোনো নতুন স্বপ্ন দেখতে পারবে না? বিষয়টা না অনেকটা তাই হয়ে যাচ্ছে। মানে কি হচ্ছে, এখন তো আমাদের থিয়েটারের কম্পিটিটর হয়ে গেছে এই মিডিয়া, তাই তো? ছোট খাটো করে রিল তৈরি হয়ে যাচ্ছে। তুমি এটা জিজ্ঞাসা করে দেখো যে নাচ কারা শেখে, কি তাদের প্রশিক্ষণ, কি তাদের পরিশ্রম, অনুশীলন, বাড়িতে ব্লুটুথ বক্স করে সে করেই যাচ্ছে। গান সকালবেলায় অনুশীলন করছে, রাত্রিবেলায় অনুশীলন করছে, ছবি আঁকা তার অনুশীলন করছে, সবকিছু করে কি তারা পারছে না। কিন্তু কোথার থেকে একটা সংস্কার চলে এসছে, রিল টিল হতে আরো হয়েছে।
যে এই নাটকের কোনো প্রশিক্ষণ দরকার হয় না, আমরা সবাই অভিনয় পারি, এরকম একটা প্রবণতা সবার ভিতর আছে। এটা করা কি, এই সংস্কারটাকে আগে জয় করতে হবে। হ্যাঁ, এবং এইটা জয় করার ক্ষেত্রে ওই যে বললাম যে প্রচন্ড ভাবে কিছু কিছু সুযোগ হয়ে যায়। যেমন শিলিগুড়িতে ঋত্বিক নাট্য সংস্থা ওরা প্রত্যেকবার ইন্টার স্কুল থিয়েটার কম্পিটিশন করে, তাতে বিভিন্ন স্কুলের ছেলে মেয়ে আসে, কখনো ওখানে জাজ হয়েছি, কখনো কারো নাটক তৈরি করাচ্ছি, তাদের সাথে ইন্টারাকশনে কিন্তু আমরা এগুলো সবসময় এই কথাগুলো বলতে থাকি যে কিভাবে সে এটাকে পেশাদারিত্ব জায়গার থেকে, পেশাদারিত্ব মানেই যে সবসময় এটা দিয়ে অর্জন, যেমন আমি এটার থেকে আমি কোনো অর্থ উপার্জন করি না সেইভাবে, কিন্তু আমি তো পেশাদার, আমি সবসময় থিয়েটারের জন্য ডিভোটেড। হ্যাঁ, তো এই সংস্কৃতিগুলো তৈরি করা যায়। আর পাশাপাশি না, এটা বলছি, যেমন শিলিগুড়ি পুর নিগম জয়েন্ট এন্ট্রান্সেস স্কুলিং আরম্ভ করেছে, ঠিক একইভাবে না তারা এগুলো শুরু করতে পারে আঞ্চলিক ভিত্তিতে। হ্যাঁ, যে থিয়েটারের প্রশিক্ষণ দেওয়া, ওয়ার্কশপ করানো, বা 3-4 মাসের কোর্স করা। আমরা সেটা করলাম। আমাদের ওই কুচবিহারে যে ইউনিভার্সিটি আছে, ওরা কিন্তু এটা শুরু করেছিল, 1 বছরের কোর্স, আমিও গিয়ে পড়িয়েছি ওখানে। তো সেটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি শুরু করতে পারে, যে সবসময় তো এনএসডি তে সবাই পায় না, তো তাহলে একটা প্রাথমিক জায়গা তৈরি হলো, এখান থেকেই শুরু করতে পারে। তার ফ্যাকাল্টি আমরা আমাদের দিয়ে প্রাথমিকভাবে করাতে পারে। একদমই তাই। তো এই যে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে যদি কারোর পরিবারে যথেষ্ট আর্থিক ব্যাকআপ না থাকে, তাহলে কি অভিনয়কে পেশা হিসেবে নেওয়া যায় না? নিশ্চয়ই নেওয়া যায়, সবাই নিতে পারে, সবাই নিতে পারে। এই যে বললাম সবকিছুতে তো তার একটা মোটিভেশন লাগে। আমি না একটা এই প্রসঙ্গে একটি কথা বললাম, ছেলেটা কোথায় চলে গেছে জানি না। আমাদের সঞ্জয় বলে একটি ছেলে এই গত শতাব্দীর শেষ দিকে 97-98 সাল নাগাদ ও আমার কাছে আসলো থিয়েটার শিখবে বলে। ছেলেটি বাগডোগরার, ওই ব্রেক ড্যান্স করতো। আচ্ছা, তো এই ধরনের ছেলেদের না আমরা যে চর্চার ভিতর থাকি তাতে খুব একটা কেন জানি পছন্দ হয় না, ভুল, পছন্দ হওয়া উচিত। ছেলেটা ওইখান থেকে না শিলিগুড়িতে আসছো নাট্য চর্চা করবে বলে। আমি ওকে বললাম যেটা করে কি করবে তুমি, কি কত দূর এগোবে, ওকে একটু নিরুৎসাহ করারই চেষ্টা করেছি। তো অদ্ভুত অধ্যাবসায়, তখন এখনকার মতো তো না, তখন রাত্রির বেলায় শেষ বাসটা চলে যেত 8:30, ও 2 হুইলার নিয়েও আসতো। আচ্ছা, এইবারে ওই ছেলেটিকে চলে গেল হচ্ছে দিল্লিতে, দিল্লি থেকে একটা চায়ের দোকানে কাজ দিল, আর হচ্ছে আমারই একটা চিঠি নিয়ে গেছিল জন্নাট্য মলশ্রী হাসমি, সেইখানটায় নাট্যচর্চা শুরু করলো। আচ্ছা, আর চায়ের দোকানে কাজ করতো। আচ্ছা, সেখান থেকে তার অর্থ উপার্জন কিন্তু চায়ের দোকান থেকে, আর ওখান থেকে শিখছে। ওইখান থেকে এই ছেলেটি ওখানে ওয়ার্কশপ করাতে আসতেন হাবিব তানভীর। আচ্ছা, সে ওখানে হাবিব তানভীরকে বললো আমি আপনার কাছে শিখবো, ওকে নিয়ে গেল নয়া থিয়েটারে। নয়া থিয়েটারে ও শিখলো, শিখেও চলে গেল বলিউডে, সেখানে ও চলচ্চিত্রও করেছে। ওখানে ও নিজে না এই পেইং ওয়ার্কশপ, মানে টাকা দিয়ে ও শিখাতো, ওয়ার্কশপ করাতো। তাহলে এই ছেলেটা কিন্তু একদম মানে কিচ্ছু নেই, শিকড় নেই, বাগডোগলার ছেলে। হ্যাঁ, ওর সূত্র ধরে আমরা হাবিব তানভীরদেরকে শিলিগুড়িতে নিয়ে এসেছিলাম। আচ্ছা, তো এইভাবে তো যাত্রাটা শুরু হলো। সে তো বড় লোকের ঘরের ছেলে না, একেবারেই গরিব ঘরের ছেলে। মানে ইচ্ছেটা থাকতে, ইচ্ছেটা থাকতে হবে একদম সমস্ত, খালি থিয়েটার চর্চা না, সবকিছুতেই তাই। হ্যাঁ, অভিনয়ের ক্ষেত্রে সমালোচনা এবং রিজেকশন, এটার জন্য মানসিকতা কতটা দরকার? অবশ্যই মানসিকতা, খালি অভিনয় না কেন, প্রত্যেকটা জীবনের প্রত্যেক পদেই তো হওয়া উচিত। কিন্তু পাশাপাশি নিজের উপর একটা বিশ্বাস, আস্থা। আমি শুনবো, সমালোচনা শোনার মানসিকতা থাকবে, অবশ্যই থাকতে হবে, দর্শকের কাছে শুনতেই হবে। তো কি ত্রুটি, কি সীমাবদ্ধতা, প্রত্যাখ্যান হলে আবার শুরু করতে হবে, কেন প্রত্যাখ্যান করছে এগুলো বিশ্লেষণ করতে হবে, তারপর আবার লড়াই করতে হবে। সেই সবাই জানো তো, এটা স্টুয়ার্টের সেই গল্প, সে যুদ্ধে হেরে গেছে, মাকড়সাটা বারবার করে পড়ে যাচ্ছে, তার থেকে নেওয়া। এই ক্ষেত্রে তাই, আমি তো তাই, মানে আমি এখনো প্রত্যেক মুহূর্তে এই কার্টেন কল হয় তখন আমরা দর্শককে প্রণাম করি, কারণ সে তো শিক্ষক আমার, তার কথা তো শুনতেই হবে। তো আজকাল একটা কথা খুব চলে, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। এটা কতটা জরুরি অভিনয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে? মানে এটা না এইভাবে দেখতে পারি আমরা, যে পর্বত মোহাম্মদের কাছে আসতে হবে, মোহাম্মদকেও পর্বতের কাছে যেতে হবে।
এখন তো অনেক সুযোগ হয়ে গেছে, আমরা এগুলো করিনি। এখনকার ছেলে মেয়েদের অবশ্যই এগুলো করতে হবে, যে তাদের নেটওয়ার্ক করতে হবে, সিভি বানাতে হবে, ছোট ছোট ভিডিও ক্লিপস গুলো রাখতে হবে, সেগুলো পাঠাতে হবে। হ্যাঁ, আর তাছাড়া মানে এগুলো না হলে না আজকাল কথাও বলে না। মানে আমি বলছি যে আমার বড় কন্যা, সে হচ্ছে মুম্বাইতে রয়েছে, খুব লড়াই করছে। ও সিনারিও, বিভিন্ন স্ক্রিপ্ট লেখে, সিনারিও লেখে। তো কোনোদিন আমার কাছ থেকে কোনো টাকা পয়সা চায় না, নিজে লড়াই করছে নিজের। তো এইবার হচ্ছে ওদের খালি স্ক্রিপ্ট লিখলে হয় না, ওদের কি করতে হচ্ছে, একদম স্ক্রিপ্টকে না অ্যাক্টিং করে ডিরেক্টরের হাতে দিতে হচ্ছে। তাহলে এই যে ওর একটা বিষয় আসলো, যেগুলো আমাকে রেকর্ড করতে হচ্ছে, রাখতে হচ্ছে, ওর পুরানো কাজের গুলো রাখতে হচ্ছে। এইভাবে তো একটা নেটওয়ার্ক তো অবশ্যই জরুরি আছে, প্রচন্ড জরুরি। বিভিন্ন জায়গায় যারা থিয়েটার করে সেইখান থেকে তারা সার্টিফিকেট নিয়ে নেবে, সেখানকার কাজের একটা সার্টিফিকেট নেবে, সেটাই আবার পরবর্তী কাজে কাজ নেবে। আর এইটা তো প্রথাগত গেল, প্রথা বহির্ভূত ভাবেও আছে। দেখবে এলা দিদি বলে একটি নাটক, একটি মেয়ে, সে শিলিগুড়িতে এক সময় ছিল, শিলিগুড়িতে অভিনয় করেছে। সে ওই একা না, ওই নাটকটা একক ভাবে ও বিভিন্ন স্কুলে করে গেলে, তার বিনিময়েও একটা অর্থ নেয়। হ্যাঁ, এবং খুব খুব আনন্দের ইন্টিমেট থিয়েটার, স্টুডেন্টদেরকে মোটিভেট করছে এই নাটকটা দেখিয়ে। তো এই ধরনের বেশ কিছু পেশা আমার চোখে, আমার স্বপ্নে ভাসে, যে এইভাবে কিছু ছেলে মেয়েকে তৈরি করানো। মানে আমি যেমন হচ্ছে ইন্টিমেট থিয়েটারের ভিতর অগস্ত বলে একটা ফর্ম আছে, ওটা নিয়ে ভাবি যে অঙ্ককে নিয়ে সবার তো ভয়, তাহলে 7-8টা ছেলে তারা যে তাদের নিজেদের যদি তৈরি হয় ইন্টিমেট থিয়েটার, অঙ্কটাকে থিয়েটারের ভিতর নিয়ে এসে স্কুলে করে বেড়াবো। তো এরকম যদি 7-8টা ছেলেকে পাই, যে তাদের আমি খুব মানে স্কুলগুলোতে করে বেড়াবো, আমি খুব আত্মবিশ্বাসী যে সেইভাবে যদি কোনো ম্যানেজমেন্টের লোককে পাই, এক একজনকে 10,000 টাকা করে মাসে দিতে পারবো। যাই না, এরকম যদি প্রকল্প করা যায়, এতটাই আত্মবিশ্বাসী আমি। একদম। তো গ্রুপ থিয়েটারের অভিনয়ের ক্ষেত্রে বা গ্রুপ থিয়েটারে অভিনয় করে শিল্পীর কোনো নিজস্ব জায়গা তৈরি হতে পারে? অবশ্যই। গ্রুপ থিয়েটার মানে কালেকটিভ কাজ, সবাই মিলে কাজ করা। এই সবাই মিলে কাজ করছি, সবাই হচ্ছি, তার থেকে আমি আর্ন করছি, আমি শিখছি, আমি জানছি, আমি বুঝছি, আমার একটা অবস্থান তৈরি হচ্ছে, আমার কিছু স্কিল আসছে। এবং থিয়েটারের সাথে, অভিনয়ের সাথে আনুষঙ্গিক কিছু, আমি লাইট শিখতে পারি, মেকআপ শিখতে পারি, কস্টিউম ডিজাইন শিখতে পারি। এগুলো তো আমার কিছু কিছু আমি আর্ন করছি, অর্জন করছি, নিজে অর্জন করছি। পরবর্তীকালে এর ভিতর দিয়ে নিজস্বতা বেরিয়ে আসবে। সে তখন একজন মেকআপ শিল্পী, তার নামেই তার পরিচয়। সে একটা ওই আগে বলা হতো সেট ডিজাইনার, এখন শব্দটা চেঞ্জ হয়েছে। তো সে নিজেই করছে, নিজেই একজন, এইভাবে তার একটা আইডেন্টিটি তৈরি হবে। আমার সংস্থায় একেবারে 2000 সালে এসেছিল রমেন বলে একটি ছেলে, রমেন রায়। তো সে এখন গোটা শহরে সব নাটকেরই মঞ্চ নির্মাতা, প্রফেশনালি করে, সে স্টেজ ক্রাফটটা সে করে। আমরা আমাদের আজকের আলোচনায় আশা করা যায় যে অনেকেই উপকৃত হবে। একদম শেষ প্রশ্নে চলে এসেছি। মেয়েদের ক্ষেত্রে কিছু অভিনেত্রী, সব মানে বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ করেন, কিছুদিন আগেও প্রেস কনফারেন্সে এসে অভিযোগ করেছেন, তো তাদের শয্যা সঙ্গী হওয়ার অফার দেওয়া হয়েছে। এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসে। তো নায়িকা রোলের জন্য অভিনয়কে পেশা হিসেবে নিতে গেলে কি মহিলাদের এ ধরনের কুপ্রস্তাব দেওয়ার চল কোনো দিনও কি বন্ধ হবে না? আপনার কি মনে হয়? দেখো, তুমি আমার কন্যা সমান, কিন্তু খুব বিজ্ঞানসম্মত ভাবে যেমন জিজ্ঞাসা করা হয়েছে, উত্তরটা শুনতে হবে। প্রথম কথা হচ্ছে, কুপ্রস্তাবটা এই সমাজ ব্যবস্থায় কুপ্রস্তাব দেওয়ার চলটা বন্ধ হবে না, থাকবে। আর পাশাপাশি থিয়েটার চর্চার ভিতর দিয়ে তো আমরা একটা সংস্কৃতির চর্চা করি। সংস্কৃতিটা একটা সুন্দর মানুষ তৈরি করার চর্চা। তাহলে যে মেয়েটি আমার সাথে থিয়েটার চর্চা করছে, তাকেও একটা সুন্দর মানুষ হতে হবে। এইবার আমি আগেই বলেছি, প্রচুর হচ্ছে এটাকে মুখোশ পরে করে কমবে খাচ্ছে এরকম প্রচুর মানুষজন আসে, তাদের কাছ থেকে সাঁওতাই কুপ্রস্তাব গুলো বেশি আসে। এইবার সেই মেয়েটিকে প্রথম কথা তার খুবই ইরেক্ট ভার্টিব্রাল কলাম
রিজুমে তো সে তো জানেই কুপ্রস্তাব আসলে কিভাবে রিজেক্ট করতে হবে, হুম কি করতে হবে, কিভাবে মুখোশ খুলে দিতে হবে। এবং পথ চলতে চলতে তার এই আন্দোলন, সে যখন এটা করবে, এর আগে মি টু মুভমেন্ট শুরু হয়েছিল, হুম তাকেও সক্ষতা দেওয়ার জন্য সে অনেক পুরুষ হুম বন্ধু পাবে, অনেক মেয়ে বন্ধু পাবে, একদম তারা তার পাশে যাবে, সে ওটাকে রিজেক্ট করবে। এরকম হয়েছে, এরকম ঘটনাও হয়েছে। আর আমাদের এখানটাতে মানে আমার এই বাংলায় একেবারে তৃপ্তি মিত্র, শাওলি মিত্র, শোভা সেন, হুম মায়া ঘোষ, এরকম সব মহিষী নারীরা তারা অভিনয় করেছেন। হুম হুম। তো এই যে তারা অভিনয় করেছেন, তাদের মেরুদণ্ডটা খুব সোজা, হুম তাদেরকে তো কেউ এরকম দিতে পারেনি, এবার ভস্য করে দেবে, ছাই করে দেবে তো। হ্যাঁ, তো সেইভাবে তৈরি হবে মেয়েরা, মঞ্চের মেয়েরাই তো এরকম ভাবে তৈরি হবে। এটাই হচ্ছে আমার কাছে প্রত্যাশা। আরেকটা হচ্ছে মানে নামগুলো যেমন বললাম, যেমন আমাদের এখানটায়, আমাদের শহরে ভাস্বতী চক্রবর্তী, হুম মহিষী নারী, সে হচ্ছে উত্তাল নাট্য সংস্থায় তার বন্ধুদেরকে, পুরুষ বন্ধুদেরকে সে পরিচালনা করতে, যদিও সে বলে আমি পরিচালনা করতাম না, আমি ওই নাটকটাকেই জাস্ট করাতাম, এরকম বলেন। হুম হ্যাঁ, তো ওরকম ব্যক্তিত্ব হলে তার বাড়ি হচ্ছে হাকিমপাড়ে, তুমিও যাবে, যে কোনো মানুষ যেতে পারে। আমরা এখন মহড়া দিই, আচ্ছা গোটা বাড়িতে হচ্ছে ক্রিয়েশনের চিহ্ন। হ্যাঁ, সঞ্জয় দা মারা গিয়েছেন, আচ্ছা তো তার দুই ছেলে দুজনে কিন্তু এনএসডি পাস আউট এই শহর থেকে, বাহ। এইভাবেই প্রশিক্ষণ নিয়েছে, এইভাবেই হয়েছে। হ্যাঁ, তো এইভাবে মহিলাদের বললে তো আমি বললাম, আমি ভাস্বতী নামটা ওই জন্যই বললাম, এরকম কিছু কিছু ব্যক্তিত্ব তৈরি হতে হবে। একদম নিজেকে স্ট্রং থাকতে হবে সব সময়, একেবারেই তাই। আমি আর সময় নেব না আপনার। আর লাস্ট একটা কোয়েশ্চেন, হ্যাঁ, এখন তো সব ইঁদুর দৌড়চ্ছে, মানে ভীষণ ব্যস্ত, সকাল 6টা থেকে তাদের জার্নি শুরু, রাত 11টায় গিয়ে থামে। তো এত কিছুর মাঝে, সব কিছুর মধ্যে কিন্তু একটা প্র্যাকটিস, মহড়া যেটা, সেটার কিন্তু দরকার হয়। তো সেই সুযোগটা অনেক সময় কিন্তু অনেকে পায় না, বা ওই নির্দিষ্ট একটা দিন হয়তো ক্লাসে যাচ্ছে, কিন্তু বাকি যে বাড়িতেও নিজেকে নিজের জন্য যে প্র্যাকটিস করতে হবে সেই জায়গা থেকে বেটার করার জন্য, সেই সময়টা কিন্তু অনেকে দিতে পারে না। তো সেক্ষেত্রে কি করবে তারা? আমার অভিজ্ঞতাটা কিন্তু অন্য কথা বলে। এই যে সকাল থেকে দৌড়চ্ছে না, হ্যাঁ এই দৌড়টা খানিকটা হচ্ছে মানে কি বলবো, সিউডো ওয়ার্ক, ছদ্ম, কিছু মনে করো না। তার সব থেকে বেশি সময় যাচ্ছে হচ্ছে ওই মোবাইল যন্ত্রটাকে খুটখুট করতে। অনুশীলন বললে কিন্তু করতে চায় না। হুম হ্যাঁ, আমরা খুব প্রচন্ড অনুশীলন করি, তার জন্য দেখা যাচ্ছে আমার দলে ছেলে মেয়ে কমে যাচ্ছে। হুম হ্যাঁ, যে অনুশীলন ছাড়া খুব সহজেই যাতে কিভাবে পারফরমেন্স হ্যাঁ, এটাই এখন চায়। এটা প্রবণতা, এটা ট্রেন্ড। এর থেকে না বেরোলে না, সব জায়গায় তো ওইভাবে হয় না, আমাদের এই শিল্পটা উন্নতি হবে না। এই শিল্প আর খুব বিজ্ঞানসম্মত ভাবে শিখতে হবে। আমাদের এই যে অপেশাদার চর্চা, উল্টে ওই যে বললাম না, কিছু প্রাথমিক তাদের যারা করতে আসছে, তারা গিয়ে একদম জিজ্ঞাসা করবে, আপনি এখন আমাকে মেথড অ্যাক্টিং শেখাতে পারবেন? হুম আপনি আমাকে স্তানিস্লাভস্কি বুঝাতে পারবেন? আপনি ব্রেস বুঝাতে পারবেন? হ্যাঁ, এবার যদি বলে বুঝাতে পারবো মা, কিন্তু ছেলেটিকে যদি বলে যে সকাল থেকে কিন্তু আমার সাথে অন্তত 8 ঘন্টা 10 ঘন্টা তো মহলা দিই, আমরা হ্যাঁ 8-10 ঘন্টা মহলা দিই, হ্যাঁ, না হলে তো সে পারবে না। এই যে আমরা আজকে মেঘনাদ বধ কাব্য দেখি, হুম হুম ওর একটা গল্প শুনেছিলাম, রুদ্রপ্রসাদরা একটা অফিস স্কুলে বসেছেন, হুম পাশের ঘরে ওই গৌতম হালদার। হুম এই গৌতম হালদার হচ্ছে একটা ঘুঙুর পরে করতো। তো একদিন রুদ্রপ্রসাদ ডেকে বলছে, তুমি কি করো রোজ ওখানে গিয়ে, যে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত তুমি ওখানে কি, তোমার আওয়াজ পাই, দেখাও তো। ও তখন দেখাচ্ছে মেঘনাদ বধ কাব্য, রুদ্রপ্রসাদ ধাক্কা খাচ্ছে। তারপরেই হচ্ছে মেঘনাদ বধ কাব্য প্রযোজনায় আসলো। আমার বন্ধু বিখ্যাত অভিনেতা দেবশঙ্কর হালদার, হুম ও আমাকে একবার বলেছিল যে পার্থদা, আমরা যখন কাজটা শুরু করলাম না, হুম তখন কিন্তু আমি ভেবেছি যে আমার বন্ধুরা সব বিয়ে করছে, যে আমি কোনোদিন বিয়েও করতে পারবো না, কোনো ফ্ল্যাটও করতে পারবো না, কিন্তু আমি যা করব থিয়েটার করেই করবো। সেখান থেকে শুরু করে আজকে দেবশঙ্কর ওই জায়গায় গিয়ে পৌঁছেছে। একদমই তাই। ভীষণ ভালো লাগলো স্যার, আপনি এতটা সময় দিলেন। আশা করছি আমি যতটা উপকৃত হয়েছি, এবং আমি আজকে আপনার সাথে সাক্ষাৎকারে অনেকটা বেশি ইন্সপায়ার, আরো বেশি কাজ করতে এখন মন চাইছে নতুন করে। তো আরেকটা বলে দিই, তোমার সাথে আমার এখানে সবার তুমি করেই বললাম, যার জন্য ওগুলো রাখলাম না, যেখানে ফর্মালি
তোর সাথে তো অনেকদিন ধরে পরিচয়, হ্যাঁ এই মাইন্ডসেট তুই একটা নিয়ে কাজ করছিস, হ্যাঁ। মাইন্ডসেটটা অনেকটা এরকম লাগে তোর মতো মেয়েকে। সরাসরি বললাম, তুই করেই বললাম। হ্যাঁ, একদম। তো অনেকটা ইন্সপায়ার হলাম, আর আশা করছি যারা আজকের আমাদের দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু যারা শুনলেন, যারা দেখলেন, তারা কিন্তু অনেকটা, তারা হয়তোবা মোটিভ হয়েছেন। আর স্যার তো রয়েছেন, অবশ্যই যোগাযোগ করুন আপনারা স্যারের সাথে। আপনার ফোন নাম্বারটা বরং বলে দিন আপনি। 7872050031। একদম, যে কোনো অসুবিধায় যাই মনে হবে না কেন স্যারের সাথে যোগাযোগ অবশ্যই। করতেই পারেন। একদম। এখন তবে বিদায় নিচ্ছি, আর স্যার অনেক অনেক ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো আপডেটের সাথে। ধন্যবাদ।